এই সঞ্জয় বাদই এখন গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হয়ে থাকে, তাহলে কেন ধনঞ্জয়কে বাদ দিয়েছিল? আমার কলেজে কাজ করছি, আমার কলেজে আমার প্রিন্সিপাল আছেন, আমার প্রিন্সিপাল যদি কোনো অর্ডার আমাকে দেন, আমি যদি সেটা ভায়োলেট করি তাহলে সেই দায়টা আমার। টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার, সেই টেন্ডার সবাই দেখতে পেয়েছে এবং যা হয়েছে সরকারি নিয়ম মেনে। সেখানে যদি কোনো ব্যতিরেক থাকে সেক্ষেত্রে তারা তাদের মতন অভিযোগ করতেই পারে। আরে বাবা, তোমার হাতে তো সব কিছু রয়েছে, ইডি সিবিআই তোমার হাতে, বর্ডার তোমার হাতে, তো তুমি কী ব্যবস্থা নিতে পারলে আজ অব্দি? ভারতীয়র মাথায় 1.5 লক্ষ টাকার ওপর ঋণ রয়েছে শুধু ভারতীয় সরকারের জন্য, কিসের জন্য? গতকাল 11 নভেম্বর থেকে আমরা জানি যে আরজিকর ঘটনার মামলা শিয়ালদা আদালতে চলছে বিচারাধীন। এবং এর আগে আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায় তিনি এই শিয়ালদা আদালত চত্বর থেকে বলেছিলেন যে তার ডিপার্টমেন্ট এবং পুরো সরকার তাকে ফাঁসাচ্ছে। কিন্তু গতকাল দেখলাম তিনি বললেন যে প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং তার পাশাপাশি ডিসি স্পেশাল তাকে ফাঁসাচ্ছে, এমন বলে তিনি চিৎকার করে ওঠেন প্রিজন ভ্যান। না দেখুন, একজন প্রিজন ভ্যানে যাওয়া লোক যে যা খুশি বলতে পারে, সেই কথাটা নিয়ে কতটা এগোবে না সেটা বিচারিক প্রক্রিয়া, এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো অভিযোগ যেমন সত্য না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না, তেমনই কোনো অভিযোগ করলেই যেটা লিখিত আকারে না থাকা অবধি সেটা অভিযোগও বলা যায় না। তো স্বাভাবিক সঞ্জয় রায়ের মতন মানুষ যদি কিছু বলেন সেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তার কারণ এই সঞ্জয় রায়কে নিয়ে নানান প্রশ্ন, নানান প্রসঙ্গ বিভিন্ন সময় উঠেছে, যে কি করে অমুক পেলো, কি করে তমুক পেলো, কি করে একজন কমিশনারের বাইক পেলো, এই ধরনের নানান অভিযোগ বিভিন্ন সময় এসছে। কিন্তু সেই অভিযোগগুলোর পরে দেখা গেল যে ওই বাইকের দায়িত্ব সবসময় কমিশনারের অধীনেই থাকে বাইকগুলো, ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে, আমাদের তাতে বলার কিছু নেই। কিন্তু আমার যেটা বলার আছে যে এটা নিয়ে বেশি যারা মাঠে দৌড়াচ্ছে তাদের বিষয়। রাজনৈতিক কমেন্ট করার আমার একটা অধিকার আছে, সেখানে বামপন্থীরা যেভাবে মাঠে নামছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যেভাবে বিভিন্ন এই তোমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় তাদের বক্তব্য রাখছেন, তাতে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখন ওই মাওবাদ, লেনিনবাদ বা মার্ক্সবাদের পরে সঞ্জয়বাদ এসে উপস্থিত হয়েছে, কিন্তু ধনঞ্জয়কে বাদ দিয়েছে। তাহলে ওদের কথা অনুযায়ী যদি এই সঞ্জয়বাদই এখন গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হয়ে থাকে, তাহলে কেন ধনঞ্জয়কে বাদ দিয়েছিল? এবং যে ধনঞ্জয়কে প্রসূনবাবু ভাবে গ্রেপ্তার করেছিলেন, সেই প্রসূনবাবুকে রিটায়ারমেন্টের পরে কেন সিএবিতে ভোটে দাঁড় করেছিল হারার জন্য? বলে সেইগুলো এক একটা প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো চলতে থাকবে। আমরা যেটা মনে করি, সঞ্জয় রায় হোক বা সঞ্জয় রায়ের যদি কোনো অভিযোগ থাকে সেটা যদি লিখিতভাবে সে দিতে পারে, যেটা প্রমাণ করার দায়িত্ব সিবিআইয়ের, অবশ্যই সিবিআই প্রমাণ করুক। এবং মোদ্দা কথা হলো, যে কারণে এত কিছু, যে মেয়ের জন্য এত কিছু, তার মা বাবার যেন শান্তি আসে মানসিকভাবে, যে আমার মেয়েটা বিচার পেল, এই বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। কিন্তু সঞ্জয় রায়ের বারংবার এই ধরনের বক্তব্যে বারবার তো রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। রাজ্য সরকারকে কি আদৌ দাঁড় করাচ্ছে? মানে যখন 12 জন 50 জন স্টুডেন্টকে, 52 জন 56 জন স্টুডেন্টকে সাসপেন্ড করলো, সেটা আরজিকর কর্তৃপক্ষ করলো, সরকার জানলো না, সেক্ষেত্রে সেটা তাদের অধিকার যে না, আমরা স্টুডেন্ট উইং থেকে এটা করতেই পারি, আমরা কলেজ কাউন্সিল থেকে এটা করতেই পারি। কিন্তু সেই কলেজ কাউন্সিলের রোল যদি নেগেটিভ হতো, তখন গভর্নমেন্টকে তারা ধরতো নাকি? এই যেমন গ্লাভসে নাকি কী সব পাওয়া গেল, পরে জানা গেল কোন সব ইন্টার্ন কী সব নাকি করেছে, এটাও তদন্তের বিষয়, নিশ্চয়ই তদন্ত হবে। ফলে একটা গভীর ষড়যন্ত্র চলছে, সেই গভীর ষড়যন্ত্রের অংশ হয়েছেন যারা মাওবাদ, লেনিনবাদ, মার্ক্সবাদ করে কাজকর্ম করেন। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এখন সঞ্জয়বাদ নিয়ে তাদের খুব চিন্তা, ফলে তারা সেরকমভাবে প্রসার করছেন। আচ্ছা, এই যে আরজিকর মেডিকেল কলেজে যেমন একটি ধর্ষণ মামলা যেমন এখনো চলছে বিচারাধীন, তার পাশাপাশি রয়েছে দুর্নীতি নিয়ে মামলা। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আরজিকরের মতন রূপটি বা ন্যাশনাল মেডিকেলে, কারণ ন্যাশনাল মেডিকেল থেকে সেখানকার অতিরিক্ত সুপার তিনি বলছেন যে সরকারি নিয়ম মেনে সই করতে হয় খাতায়, সেটা সরকারি নিয়ম মেনে সেটা করে, কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না। এবং এই ন্যাশনাল মেডিকেলের এমএসভিপি ছিলেন একসময় সন্দীপ ঘোষ, তারপরেই তিনি আরজি করেছেন। কোথাও কি এইভাবে একদিকে সূত্র আছে? না দেখুন, আমি খুব পরিষ্কারভাবে বলবো যে যেখানে যা গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোল যদি ব্যক্তিগতভাবে কারুর করে থাকে এবং সেই ব্যক্তি সত্তার বাইরে বেরিয়ে গিয়ে যদি সেখানে সরকারি সত্তার বিষয়টা থাকে, সেটাকে গুলিয়ে দেওয়া ছাড়া আর কিছু না। আমি আমার কলেজে কাজ করছি, আমার কলেজে আমার প্রিন্সিপাল আছেন, আমার প্রিন্সিপাল যদি কোনো অর্ডার আমাকে দেন, আমি যদি সেটা ভায়োলেট করি তাহলে সেই দায়টা আমার, এবং সরকার সেখানে আমার প্রিন্সিপালের মতন করে ব্যবস্থা নেবেন। স্বাভাবিকভাবেই এখানেও যদি কোনো অন্যায় হয়ে থাকে, সরকার কিন্তু কোনোভাবে রেয়াত করবে না, রেয়াত করতে পারে না। সরকারের উদ্দেশ্য হচ্ছে জনপরিষেবা যে কোনোভাবে চালিয়ে যাওয়া, সরকারের উদ্দেশ্য হচ্ছে মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটানো, এবং তার জন্য সরকার যে ব্যবস্থা করতে চাইছে সেই ব্যবস্থাগুলো করবে।
এখানে যারা দুর্নীতি খুঁজছেন তারা দুর্নীতি খুঁজুন, আমাদের কিছু করার নেই। কিন্তু যদি সত্যি সত্যি অভিযোগ আসে, সরকার সেখানে কাউকে রেয়াত করবে না। যেমন তোমরা দেখেছো যে হাইলি টেকনিক্যাল একটা ইস্যুতে ট্যাব নিয়ে কিছু সমস্যা হয়েছে, রাজ্য সরকার কিন্তু যথাযোগ্যভাবে তার তদন্ত চালিয়েছে এবং রাজ্য সরকার যথাযথভাবে তার ব্যবস্থাপনা নিয়েছে। যেমন মুর্শিদাবাদে একটা ডিআই অফিসে সমস্যা হয়েছিল, একজন বাবা তার ছেলেকে বেনামে চাকরি দিয়েছিল, সেটাও তোমরা দেখেছো, সেখানে রাজ্য সরকার যথাযথ কগনিজেন্স নিয়েছে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে। কিন্তু বিহারের 24,000 চাকরি, 26,000 চাকরি নিয়ে কোনো কথা হবে না। উত্তরপ্রদেশে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের যে জায়গা, সেখানে তাদের গ্রেপ্তার করা, সেটা নিয়ে আলোচনা হবে না। তাদের চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সেখানে পুলিশের লাঠি, সেটা নিয়ে চর্চা হবে না। স্বাভাবিক, এখন তো মেইন স্ট্রিম মিডিয়ারা এই ধরনের প্রচার চালাবেই। আচ্ছা, একদিকে যেমন আরজিকরের বা ন্যাশনাল মেডিকেলের ঘটনা রয়েছে, তার পাশাপাশি আমরা দেখলাম যে যে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, সেই রেফারেল সিস্টেম নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে, কারণ এখন আমরা জানি যে সেটি কাজ চলছে তার উপরে, কিন্তু রোগী ভোগান্তি এখনো শেষ হচ্ছে না। তো সেই দিকটা কবে সম্পূর্ণ? দেখো, সরকার এখানে সম্পূর্ণভাবে সদিচ্ছা নিয়ে কাজ করছে। সরকারের মূল ইচ্ছাটাই হচ্ছে যে কোনোভাবে হোক মানুষের যে সমস্ত হয়রানি, সেই হয়রানিগুলো দূর করা। এর জন্য পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের একটা কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করেছেন এবং একই সঙ্গে তিনি বারংবার হসপিটাল ভিজিট করেন এবং আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো সেটা যথেষ্ট উন্নত করেছেন। NIQS থেকে আমরা পুরস্কার পেয়েছি, আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তার যে ব্যবস্থাপনা সেগুলো করেছে এবং আমরা কেন্দ্র সরকারের অধীনেও রয়েছে। এটাকেও অস্বীকার করতে পারছে না যে কেন্দ্র সরকারেরও এখানে একটা তত্ত্বাবধান আছে, কিন্তু তারা কিন্তু কোনো অভিযোগ করতে পারছে না। কিন্তু যদি কোনো সমস্যা থাকে তার উপযুক্ত সমাধানের জন্য আমরা সদা সচেষ্ট এবং সেটা সমস্যার সমাধান হবে। তুমি গত 10 বছর আগের যদি কোনো তথ্য দেখো, সেখানে যে হাসপাতালের হয়রানি আর বর্তমানে হাসপাতালের হয়রানি, এর মধ্যে যদি এটা তুলনামূলক চর্চা করো এবং তার পিছনে যে অর্থনীতিটা লুকিয়ে রয়েছে সেই অর্থনীতিটা দেখার চেষ্টা করো, তাহলে দেখবে যে স্বল্প মূল্যের ওষুধের জায়গা, সেইখান থেকে শুরু করে মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া এবং স্বাস্থ্যসাথী, এর যে সামগ্রিক প্রভাব সমাজে পড়ছে, তার মতন ভাবনা চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ভাবনা চিন্তা পশ্চিমবঙ্গে কেন, পুরো ভারতে আর কেউ করেনি এবং সেই জন্যই তো তিনি বিশ্ববন্দিত এই কারণে। এবং সেটাই হয়ে যাচ্ছে এই পুরুষতান্ত্রিক দলগুলোর একটা মহা সমস্যা, যে একজন মহিলা এত বছর বয়স হয়ে গেল, সে কী করে এত ভালো ভালো প্রকল্প আসছে। এবং সেই কারণেই দেখো আজকে বিভিন্ন জায়গায় ওই ফেয়ার প্রাইস সব তৈরি করছে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, আমরা জানি যে আরজিকর ঘটনা হওয়ার পর থেকেই বিশেষ করে হাসপাতালে নারী সুরক্ষা নিয়ে একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছিল এবং তারপরে সিসিটিভি ক্যামেরার প্রশ্ন উঠেছিল এবং রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে বলতে গেলে কলেজে এখন সিসিটিভি বসানোর কাজ চলছে এবং সেই কাজ নিয়ে এবার বড় কথা বললেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি রাজ্য সরকারকে দাগ দিয়েছেন। তিনি বলছেন যে এই সিসিটিভি ক্যামেরা বসানো নিয়েই সরকার কাটমানি খাচ্ছে এবং তিনি বিশেষ করে দুটি মেডিকেল কলেজের কথা বলেছেন, আরামবাগ বা একটি মেডিকেল কলেজে। সেখানে তিনি বলছেন একটি সিসিটিভি ক্যামেরা সেখানে 3,51,574 টাকা তিনি বলছেন এবং অন্যদিকে ঝাড়গ্রামের একটি মেডিকেল কলেজে তিনি সেখানে বলছে একটি ক্যামেরাতে সেখানে দাম হচ্ছে 1,65,400 টাকা। এই তা ওর একটা উচিত মিথ্যাধিকারী তো আর কোটাধিকারী, ও জনগণের মধ্যে নেই, হয় মিথ্যের অধিকার নিয়ে কাজ করে অথবা কোর্টের অধিকার নিয়ে কাজ করে, তো সেটা ও করতেই পারে, অসুবিধা নেই। তো ওর উচিত ছিল যে এখন কেন্দ্রীয় সরকারের যেহেতু ওদের দল রয়েছে, একটা ইডি সিবিআই অনেক চিঠি তো করেছে, সেই ইডি সিবিআই ওর মতন করে অ্যাপিল করে দিক না ওর কাছে যদি তথ্য থাকে। কিন্তু ওর কাছে মহারাষ্ট্রে অতি সম্প্রতি 140-এর বেশি সিসিটিভি লাগানো হলো, তার তথ্য নেই। সেই তথ্য নিয়েও বলুক না যে কত টাকা করে দাম, কত টাকা করে। টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার, সেই টেন্ডার সবাই দেখতে পেয়েছে এবং যা হয়েছে সরকারি নিয়ম মেনে। সেখানে যদি কোনো ব্যতিরেক থাকে সেক্ষেত্রে তারা তাদের মতন অভিযোগ করতেই পারে, কিন্তু রাজ্য সরকার যা করেছে সেটা যথেষ্ট নিয়ম মেনে। এক্ষেত্রে একটা বেকার ক্যামেরায় টিকে থাকার জন্য বিরোধী দলনেতাকে হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য যা করার তাই করছে, বাকি বোগাস একটা লিডার। বারবার যে দলের সঙ্গে দুর্নীতি যোগ হচ্ছে, দুর্নীতি শব্দটি যোগ হচ্ছে, কোথাও সাধারণ মানুষ যারা তৃণমূলকে চায়, আমরা জানি যে সামনে উপনির্বাচন আছে, তারপরে আবার আমরা বিধানসভা নির্বাচন রয়েছে, কোথাও কি এই নির্বাচনের উপর এই ধরনের প্রভাব পড়তে পারে? না, নির্বাচনের ওপর প্রভাব পড়বে কিনা সেটা তো পরবর্তীকালে দেখা যাবে। 6-0 আমরা পাচ্ছি, সেটা নিয়ে চিন্তা করবেন না, এবং আরও গতবারের থেকে আরও বেশি ভোট বাড়ছে, এটাও আপনারা লিখে নিন, প্রমাণ করে নেবেন। কিন্তু সমস্যা যেখানে থাকছে, সমস্যা হচ্ছে যে এদের কাছে কিছু কমন সিলেবাস থাকে, সেই কমন সিলেবাসের বাইরে এরা বেরোতে পারে না। হয় করাপশান,
নয় অনুপ্রবেশ। আরে বাবা, তোমার হাতে তো সব কিছু রয়েছে, ইডি সিবিআই তোমার হাতে, বর্ডার তোমার হাতে, তো তুমি কী ব্যবস্থা নিতে পারলে আজ অবধি? সাহারার জন্য তুমি কি করেছো? সারদার জন্যই বা তুমি কি করেছো? এত লক্ষ লক্ষ মানুষের এত এত টাকা, যেখানে পশ্চিমবঙ্গ সরকার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা শুরু করেছিল, সেখানে তুমি সেখানে এসে বন্ধ করে দিয়েছো এবং তারপরে মানুষ টাকা ফেরত পাচ্ছে না। তাহলে তুমি কি করলে যার জন্য এই যে 2.5 বছরের বেশি মদন মিত্র জেল খাটলো, আমাদের অন্যান্য এমপি নেতারা তারা জেল খাটলেন, সুব্রত মুখার্জি মারা গেলেন বা তাপস পাল মারা গেলেন, আজ অবধি আমরা কিছু পেলাম না, কোনো নির্দিষ্ট কিছু পেলাম না জানতে যে কে দোষী কে নির্দোষ। তাহলে মানুষকে বোকা বানাচ্ছে কে? প্রভাব তো তাদের ওপর পড়ছে, সেই জন্য তো 70 থেকে কমতে থেকেছে, সেই জন্য তো আজকে আমরা 29টা আসন পেয়েছি এমপি আসনে। স্বাভাবিক প্রমাণ হয়ে যাচ্ছে যে মানুষ ধরে ফেলেছে যে এরা আসলে ভাওতা ছাড়া আর কিছুই দেয় না, আর ভালো কাজের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধ অনুসরণ করে। এরা মূলত ভালো কাজের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ অনুরাগী, কিন্তু কাজ করতে পারে না, আর খারাপ কাজের ক্ষেত্রে এরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ সমালোচক, এর বাইরে কিচ্ছু নয়। আচ্ছা, এই সিসিটিভি নিয়ে কাটমানির পাশাপাশি শুভেন্দু অধিকারী একটি দলীয় কর্মসূচি থেকে তিনি এটাও বলেছেন যে বাম আমলে রাজ্যের ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, তবে এবার তৃণমূল আমলে সেই ঋণ এসে দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকায়, পুরো রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে মমতা ব্যানার্জি। এই যে বললাম না, এর জিওগ্রাফি যেমন জিরো, তার ইকোনমিক্সটাও জিরো। এ আসলে ইকোনমিক্সের কিচ্ছু বোঝে না। তাহলে তো ওকে ধরতে হতো 2013-14 সালে ভারতের যে ঋণ ছিল, ভারতের পার হেড যে ঋণ ছিল, সেটা আজকে 180% বেশি বৃদ্ধি হয়েছে মাত্র 10 বছরে। 180% বেশি। প্রতি ভারতীয়র মাথায় 1.5 লক্ষ টাকার ওপর ঋণ রয়েছে শুধু ভারতীয় সরকারের জন্য। কিসের জন্য? কি এমন কাজ করেছে ভারত সরকার? বন্ধ ট্যাক্স রিজিম পাল্টে দিয়েছে, ট্যাক্স বেশি করে কালেকশন করছে, জিএসটি বেশি কালেকশন হচ্ছে, পশ্চিমবঙ্গ বারবার বেশি জিএসটি দিচ্ছে। ফলে এই লোকটা কিচ্ছু জানে না যে আমাদের জিএসটির টাকা এখনও পুরোপুরি ফেরত দেয়নি। আমাদের 100 দিনের টাকা ফেরত দেয়নি, আমাদের আবাসের টাকা ফেরত দেয়নি। যে ট্যাক্স রিজিম হয়েছে সেই ট্যাক্স রিজিমকে এরা মানে পাল্টে ফেলেছে, জিডিপিকে এরা পাল্টে ফেলেছে, সমস্ত কিছু পাল্টে ফেলে যখন এরা নতুন নতুন নিয়ম আনছে, সেই নিয়মে যে প্রাপ্যটা সেই প্রাপ্যটা দিচ্ছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে তার ডাইরেক্ট বেনিফিটগুলো পৌঁছে দিচ্ছে, এবং সেই পৌঁছে দেওয়ার জন্য যে কাজগুলো হচ্ছে সেই কাজের জন্য যে প্রাপ্য টাকা সেটাও দিচ্ছে না। তাহলে ঋণের দায়ভারটা কার? মূল দায়ভারটা তো কেন্দ্র সরকারের। তো কেন্দ্র সরকার ঋণ মুকুব করুক না, যেমন বিহারের ক্ষেত্রে করেছিল তাদের ওই একটা বৈশাখী বাঁচানোর জন্য, যেমন ও ক্ষেত্রে তেলেঙ্গানার ক্ষেত্রে বিশেষ ইকোনমিক প্যাকেজ দিয়েছিল, আমাদের দিক না। ওদের আসলে দুটো বৈশাখী বাঁচাতে হবে, 240-এর সরকারকে টেকাতে হবে, তার জন্য এসব নানান ফিরিস্তি বাড়িয়ে দিচ্ছে, এর বাইরে কিচ্ছু নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।